রমজান মুবারক। আচ্ছা, প্রতি বছর রমজান বা ঈদ এলেই একটা পরিচিত দ্বিধা কিন্তু ফিরে আসে, তাই না? দেখা যায় হয়তো পাশের দেশেই একদিন আগে রোজা শুরু হয়ে গেল, বা বিদেশে থাকা আত্মীয়-স্বজনদের ঈদ আমাদের ঈদের সাথে মিলছে না। এই যে একটা কুলোপো, এটা কিন্তু প্রায় আমাদের সবারই অভিজ্ঞতা। তো চলুন, আজ এই বহু বছরের যে একটা বিতর্ক, এর একদম গভীরে গিয়ে দেখা যাক আসল কারণটা কি। তাহলে আর ভূমিকা না করে একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। সেই প্রশ্ন যেটা প্রতি বছরই অনেক তর্ক আর আলোচনার জন্ম দেয়। বিষয়টা আসলে কি? কিভাবে এটা সম্ভব যে একটা দেশে রমজান শুরু হয়ে গেছে, অথচ ঠিক তার প্রতিবেশী দেশেই মানুষজন তখনও শাবান মাসের শেষ দিনটা পার করছে? এর উত্তরটা জানতে হলে আমাদের ইসলামী আইনের একটা খুবই গুরুত্বপূর্ণ মূলনীতি বুঝতে হবে। আর একবার যদি এই ব্যাপারটা মাথায় ঢুকে যায়, তাহলে দেখবেন পুরো ছবিটা একদম পরিষ্কার। সেই মূলনীতিটা হল বৈধ জ্ঞানভিত্তিক মতপার্থক্য। ইসলামী পরিভাষায় এই জিনিসটাকেই বলা হয় ইখতেলাফ। এটা বোঝা কিন্তু খুব জরুরি। ইখতেলাফ মানে হল, ধরুন কোনো একটা বিষয়ে একাধিক মতামত আছে, তার মানে কিন্তু এই না যে এর মধ্যে একটা ঠিক আর বাকি সব ভুল। বরং ইসলামী আইনশাস্ত্রের শর্তগুলো পূরণ করলে এই একাধিক মতামত দুটোই বা তিনটেই বৈধ এবং সঠিক হিসাবে গণ্য হতে পারে। ব্যাপারটা আরেকটু সহজ করে বলি, একটা খুব পরিচিত উদাহরণ দিলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, অজু ভাঙার ব্যাপারে দুটো ভিন্ন মত। যেমন শাফিঈ মাযহাব অনুসারে শরীর থেকে রক্ত বের হলে অজু ভাঙে না, আবার হানাফি মাযহাবে রক্ত বের হলে কিন্তু অজু ভেঙে যায়। এখন সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই দুটো মতামতই কিন্তু নিজ নিজ ফিকহি কাঠামোতে একদম সঠিক এবং বৈধ, মানে কেউ কাউকে কিন্তু ভুল বলছে না। আর ঠিক এই কনসেপ্টটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়টাকে একদম স্পষ্ট করে দেয়। যেভাবে অজুর নিয়ম নিয়ে একাধিক বৈধ মতামত থাকতে পারে, ঠিক সেভাবেই চাঁদ দেখার ব্যাপারেও, মানে প্রত্যেক অঞ্চলের স্থানীয়ভাবে চাঁদ দেখে সিদ্ধান্ত নেওয়াটাও একটা ঐতিহাসিকভাবে স্বীকৃত এবং পুরোপুরি বৈধ একটা ফিকহি অবস্থান। আচ্ছা, মূল নীতিটা তো বোঝা গেল, কিন্তু এই স্থানীয়ভাবে চাঁদ দেখার বিষয়টাকে ঘিরে কিছু খুব কমন প্রশ্ন বা সমালোচনা কিন্তু সব সময় শোনা যায়। তো চলুন এবার সেই প্রশ্নগুলোর দিকে একটু নজর দেওয়া যাক, দেখা যাক সেগুলোর উত্তর কি হতে পারে। এই প্রশ্নটা বা এই ভয়টা কিন্তু খুব পরিচিত, তাই না? অনেকের মনেই এই চিন্তাটা আসে যে, আরে, অন্য দেশে তো রোজা শুরু হয়ে গেছে, আমি কি তাহলে প্রথম রোজাটা মিস করে ফেললাম? এর জন্য কি কোনো গুনাহ হবে, বা পরে কাজা কাফফারা আদায় করতে হবে? এই চিন্তাটা কিন্তু অনেকেই করে থাকেন। এর উত্তরটা কিন্তু খুবই সোজা সাপটা। স্থানীয় চাঁদ দেখার যে নীতি, সেই অনুযায়ী সেই নির্দিষ্ট অঞ্চলের মানুষের জন্য তো রমজান মাস শুরুই হয়নি। তারা আসলে শাবান মাসের ৩০তম দিনটা পার করছেন। সুতরাং রোজা মিস হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, এবার তাহলে মুদ্রার অপর পিঠটা দেখা যাক। এমনটাও তো হতে পারে যে অন্য দেশে ঈদ উদযাপন হচ্ছে, আর কোনো একটা দেশে মানুষ তখনও রোজা রাখছে। তো এটা কি ঈদের দিনে রোজা রাখার মতো একটা নিষিদ্ধ কাজ হয়ে গেল? এখানেও উত্তরটা কিন্তু সেই একই মূলনীতির ওপরেই দাঁড়িয়ে আছে। যেহেতু সেই নির্দিষ্ট এলাকায় চাঁদ দেখা যায়নি, তাই সেখানকার মানুষদের জন্য ওই দিনটা হলো রমজানের ৩০ তারিখ, শাওয়ালের ১ তারিখ বা ঈদ নয়। তাদের ক্যালেন্ডারটা নির্ধারিত হবে তাদের স্থানীয় চাঁদ দেখার ভিত্তিতে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আসে আরাফার দিনের রোজা নিয়ে। আমরা জানি এই দিন হাজিরা আরাফাতের ময়দানে থাকেন। তো প্রশ্নটা হলো, এই বিশেষ রোজাটা কি মক্কায় যেদিন আরাফাত হচ্ছে ঠিক সেই দিনেই রাখতে হবে, নাকি প্রত্যেক দেশ তাদের নিজেদের ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসের ৯ তারিখে রাখবে? এই ব্যাপারে ইসলামী স্কলারদের ব্যাখ্যা কিন্তু খুবই পরিষ্কার। বলা হয়েছে, প্রত্যেককে নিজ নিজ দেশের ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসের ৯ তারিখে রোজা রাখতে হবে। এর পেছনের যুক্তিটাও কিন্তু খুব সহজ। একবার ভাবুন, টাইম জোনের বিশাল পার্থক্যের কারণে যখন মক্কায় আরাফাতের দিন, তখন পৃথিবীর কোনো দেশে কিন্তু গভীর রাত। সেক্ষেত্রে বিশ্বব্যাপী একই সময় রোজা রাখাটা তো যৌক্তিকভাবেই অসম্ভব। এখন একটা প্রশ্ন মনে আসতেই পারে, সবাই যদি নিজেদের মতো করে চাঁদ দেখে রোজা বা ঈদ পালন করে, তাহলে তো একটা বিশৃঙ্খলা তৈরি হওয়ার কথা, তাই না? কিন্তু ব্যাপারটা মোটেও তেমন নয়, কারণ এর জন্য একটা অত্যন্ত গোছানো এবং প্রতিষ্ঠিত ব্যবস্থা আছে, যা আসলে বিশৃঙ্খলা নয়, বরং ঐক্য নিশ্চিত করে। এই পুরো সিস্টেমটা আসলে দাঁড়িয়ে আছে ৩টি মূল নীতির উপর। আর এই নীতিগুলো কিন্তু হুট করে তৈরি হয়নি, বরং এগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম বিশ্বে শৃঙ্খলা আর একতা বজায় রাখতে সাহায্য করে আসছে। এর প্রথম নীতিটা আমরা পাই সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে। দেখুন, হাদিসে বলা হচ্ছে, তোমরা সকলে। এই সকলের শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এর মানে হলো, রোজা, ঈদ এগুলো কোনো ব্যক্তিগত ইবাদত নয়, বরং এগুলো সামাজিক বা সামষ্টিক বিষয়। এর সিদ্ধান্তটা আসবে কর্তৃপক্ষের কাছ থেকে, ব্যক্তি পর্যায় থেকে নয়।
দ্বিতীয় নীতিটা হল এখতিয়ার বা জুরিসডিকশন। সহজ করে বললে কোনো একটা দেশের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত শুধু সেই দেশের ভৌগোলিক সীমানার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। যেমন ধরুন, সৌদি আরবের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত সৌদি আরবের মানুষের জন্য বাধ্যতামূলক, কিন্তু বাংলাদেশের মানুষের জন্য নয়। ঠিক একইভাবে বাংলাদেশের সিদ্ধান্ত অন্য কোনো দেশের জন্য বাধ্যতামূলক নয়। বিষয়টা এই উদাহরণটা দেখলে একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন, একটা বিশাল দেশ যেমন সৌদি আরব, সেখানে একটাই কর্তৃত্ব থাকার কারণে সারা দেশে একসাথে ঈদ হয়। কিন্তু সীমান্তের এপার ওপার, যেমন ধরুন কলকাতা আর বেনাপোল, ভৌগোলিকভাবে কিন্তু খুব কাছাকাছি। কিন্তু যেহেতু দুটো ভিন্ন দেশ, দুটো ভিন্ন কর্তৃত্ব, তাই তাদের ঈদের দিন আলাদা হতেই পারে। তার মানে মূল বিষয়টা দূরত্ব নয়, মূল বিষয়টা হলো প্রশাসনিক কর্তৃত্ব। আর সবশেষে আসছে তৃতীয় এবং আর্গুয়েবলি সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিটা। ইসলামী আইনশাস্ত্রের একটা বিখ্যাত নীতিবাক্য আছে, হুকুমুল হাকিম ইয়ারফাউল খিলাফ। এর সহজ অর্থ হল শাসকের রায় সকল মতবিরোধের অবসান ঘটায়। এর মানে যখন কোনো একটা দেশের নির্ধারিত কর্তৃপক্ষ একটি বৈধ ফিকহি মতামতের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত ঘোষণা করে, তখন সেই দেশের সকল নাগরিকের জন্য সেই সিদ্ধান্তটা মেনে নেওয়া আবশ্যক হয়ে যায়। আর এভাবেই সব বিতর্ক শেষ হয়ে ঐক্য তৈরি হয়। তো এই সব আলোচনার পর মূল বিষয়টা কি দাঁড়ালো? এই যে পুরো একটা সিস্টেম, এটাকে আমাদের ঠিক কিভাবে দেখা উচিত? এর আসল লক্ষ্যটা আসলে কি? সবচেয়ে বড় যে ব্যাপারটা আমাদের বুঝতে হবে তা হল, স্থানীয়ভাবে চাঁদ দেখা কোনো বিচ্ছিন্ন বা সেকেলে প্রথা নয়, বরং এটা একটা অত্যন্ত শক্তিশালী এবং সুগঠিত একটা ব্যবস্থা। আর এর প্রধান উদ্দেশ্যই হল একটা নির্দিষ্ট এলাকার মধ্যে সামাজিক ঐক্য এবং শৃঙ্খলা তৈরি করা। এর মানে হল, লক্ষ্যটা কিন্তু বিশ্বজুড়ে কে সঠিক আর কে ভুল সেটা প্রমাণ করা নয়, বরং মূল লক্ষ্যটা হল একটা বৈধ এবং প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসরণ করে একটা স্থানীয় জনগোষ্ঠী হিসেবে আমরা সবাই মিলেমিশে একসাথে থাকতে পারছি কিনা। সবশেষে এই আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আজকের এই হাইপার কানেক্টেড বিশ্বে ঐক্যের প্রকৃত রূপ আসলে কোনটা? বিশ্বজুড়ে একটা যান্ত্রিক অভিন্নতা, মানে সবাই একই দিনে সবকিছু করবে সেটা, নাকি স্থানীয় পর্যায়ে শান্তি শৃঙ্খলা আর সম্প্রীতি বজায় রেখে চলাটা, সেটাই আসলে ঐক্য? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়, তাই না?